কিংবা ঢাকা লকডাউন কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করেছেন এবং কোনো প্রাণহানি ছাড়া বড় কোনো দুষ্কৃতিকারীদের দ্বারা বড় কোনো শেখ হাসিনাকে কি মার্কিনীরা আবার ক্ষমতায় ফিরিয়ে আনছে? সেই শেখ হাসিনা আবার ক্ষমতায় আসবে বা মার্কিনীরা শেখ হাসিনাকে ক্ষমতায় আনবে, নানা রকম খেলা, রাজনীতিতে, কূটনীতিতে খেলা কিন্তু চলছে। এটি একটি বিদেশি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এই তথ্যটি নিশ্চিত করেছে এবং সেই বিদেশি রাষ্ট্রটি চিঠি দিয়ে বাংলাদেশ সরকারকে এই সশস্ত্র জঙ্গি সর্দার আসিফ মাহমুদের গ্রেপ্তারের দাবি উঠেছে এবং এটি ডক্টর ইউনূসের সরকারের উপরে একটি আন্তর্জাতিক প্রেশার হিসেবে কাজ করছে। বিরাট ভুল করলেন প্রফেসর ইউনূস। ইউনূসের কি পরিণতি হবে কেউ জানে না, এক অনিশ্চিত পরিণতি, অকল্পনীয় পরিণতি বা পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন প্রফেসর ইউনূস। দিল্লিতে ব্লাস্ট হয়েছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। দিল্লির সেই ব্লাস্টে 3 ইঞ্চি ভট্টাচার্য, সেই ফ্রান্স প্রবাসী বিশিষ্ট অনলাইন যোদ্ধা 3 ইঞ্চি ভট্টাচার্যের সাথে এখানে একটা সম্পৃক্ততা আছে এবং এটা তথ্য গোয়েন্দা মারফতেই বের হয়েছে। তার মানে কি বুঝে নেব এখানে খেলাটা কি হচ্ছে? তার মানে কি সেই ঘটনার সাথে সরাসরি বাংলাদেশের একাধিক উপদেষ্টা মণ্ডলী সম্পৃক্ত? প্রিয় দর্শক, এই মাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। প্রথমে ভিডিওর বিশেষ কিছু অংশ দেখে হয়তোবা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শক, আজকের এই ভিডিওটি দেখলে এখান থেকে অনেক মূল্যবান তথ্য জানতে পারবেন, তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে স্ক্রিনের মাধ্যমে দেখে আসি। কিংবা ঢাকা লকডাউন কর্মসূচিকে স্বতঃস্ফূর্তভাবে সফল করেছেন এবং কোনো প্রাণহানি ছাড়া বড় কোনো দুষ্কৃতিকারীদের দ্বারা বড় কোনো রাষ্ট্রের সম্পদ বিনষ্ট না করে, যদিও তারা ষড়যন্ত্রকারীরা করার চেষ্টা করেছে, এইরকম একটি লকডাউন স্বতঃস্ফূর্তভাবে জনগণ পালন করেছে। এই জন্য আমি এই টিমের মাধ্যমে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে আইজু ভাই, 5ই আগস্টের পরে থেকেই আমাদের কিন্তু আন্দোলন কর্মসূচি কখনোই থেমেছিল না। আপনি খেয়াল করে দেখবেন, এই যেমন 5 তারিখ দুপুর থেকেই এই টিম অনলাইনে যুদ্ধ শুরু করে দিয়েছিল, ঠিক না? তারপর আপনাদের এটা দেখে আমরা যারা বেশি ভয় পেয়ে গেছিলাম কিংবা জীবন বাঁচানোর জন্য 2-3 দিন আত্মগোপনে ছিলাম দেশের মধ্যেই, ওই 72 ঘন্টা পরে আমরাও অ্যাক্টিভ হয়ে গিয়েছি আপনাদের দেখা দেখি। এই আস্তে 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 কিন্তু মোটামুটি সবাই অ্যাক্টিভ হয়েছে অনলাইনে অফলাইনে। তো আজকে 3 দিন যাবত এটি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের চূড়ান্ত কোনো আন্দোলন ছিল না, এগুলো ছিল ওয়ার্ম আপ, ঠিক আছে? এগুলো ছিল ট্রায়াল। আমাদের এই নতুন কর্মসূচি বলে কোনো কথা নেই। আমাদের দাবি তো একটাই, একটা দাবি হচ্ছে যে এই ফ্যাসিস্ট সুৎখোর জঙ্গি ইউনূসের পদত্যাগ এবং বাংলাদেশে শৃঙ্খলিত গণতন্ত্রকে মুক্তির স্বার্থে আওয়ামী লীগ এবং দেশরত্ন শেখ হাসিনার অংশগ্রহণে একটি ফ্রি, ফেয়ার, ইনক্লুসিভ নির্বাচন সম্পন্ন করা, এটি কিন্তু আমাদের আন্দোলনের লক্ষ্য এবং মূল উদ্দেশ্য। এবং আজকের আন্দোলনের সবচাইতে পজিটিভ দিকটি হলো, দেখুন, ওরা বলছে যে আওয়ামী লীগ গাড়িতে আগুন দিচ্ছে, আওয়ামী লীগ ভাঙচুর করছে, কিন্তু একটা পদধারী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ কে কি তারা গ্রেপ্তার করতে পেরেছে? তারা একটা পাগলকে গ্রেপ্তার করে বলে এও আওয়ামী লীগ, তারা একজন পথচারীকে গ্রেপ্তার করে বলতেছে এও আওয়ামী লীগ। 9ম শ্রেণীর একটা ছেলে, 32 থেকে কি ইটের টুকরা ছিল তার পকেটে, তার ব্যাগের ভিতরে মুক্তিযোদ্ধার বই ছিল, ওকেও অ্যারেস্ট করেছে। হ্যাঁ, অ্যারেস্ট করে ওকেও আওয়ামী লীগ বলে চালিয়ে দিচ্ছে। তো আসলে কোন ধরনের রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করা ছাড়া এবং প্রাণের হানি ছাড়া যে একটি সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত আন্দোলন হতে পারে, এবং বাংলার মানুষ, আমি বলবো যে বাংলার 70% মানুষ দেশরত্ন শেখ হাসিনাকেই এখনো ভরসা করে, বাংলাদেশ রাষ্ট্রটি নিরাপদে থাকবে একমাত্র শেখ হাসিনার কাছেই, এটা বিশ্বাস করে। এবং এই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই কিন্তু আজকের এই ঢাকার লকডাউনটি মূলত গোটা বাংলাদেশ লকডাউনে পরিণত হয়েছিল। আমরা কিন্তু শুরু থেকেই বলে আসছিলাম যে ঢাকা অবরোধ, ঢাকা ঘেরাও কিংবা ঢাকায় বিক্ষোভ, কিন্তু আমাদের সিদ্ধান্তকে পাশ কাটিয়ে জনগণই কিন্তু সিদ্ধান্ত নিয়েছে যে না, এটা ঢাকা না, ঢাকাকে আমরা গোটা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিব এবং আস্ত বাংলাদেশকে আমরা লকডাউন করে দিব। কোন পলিটিক্যাল পার্টি কিন্তু শুধুমাত্র নিজেদের কর্মী দিয়ে কোনোদিনও কোনো আন্দোলন সফল করতে পারেনি। পলিটিক্যাল পার্টিকে সাধারণ জনগণ, নর্মাল স্টুডেন্টরা, শ্রমজীবী মানুষরা যতক্ষণ পর্যন্ত আকুণ্ঠ সমর্থন না দিবে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো আন্দোলন সফল হয়নি। হ্যাঁ, আসার কথা হচ্ছে যে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ রাজপথে স্বমহিমায় ফিরিয়েছে এবং আওয়ামী লীগ কিন্তু তার অরিজিনাল যে বৈশিষ্ট্য, এটি কিন্তু দেখিয়েছে যে সাধারণ জনমানুষের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ, ঠিক আছে, শ্রমজীবী মানুষের দল হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। আজকের এই 13ই নভেম্বর, এই দিনটি বাংলাদেশের ইতিহাস অনেকভাবে রচিত হয়, তো আজকের এই দিনটিও বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরেই লেখা থাকবে। এবং আজকের আমাদের এই ডাক্তার রাইজউদ্দিন সাহেব জানতে চেয়েছেন যে আগামী 2-3 দিন আপনারা কি করবেন। আসলে
এখন কিন্তু আর জনসংযোগ করতে হচ্ছে না, পাবলিককে কিন্তু লিফলেট দিতে হচ্ছে না যে ইউনূস সরকার এইটা খারাপ করতেছে, বিএনপি এইটা করতেছে, জামাত এইটা করতেছে। ওদের কর্মকাণ্ডই এখন লিফলেট হয়ে গেছে, ফেসবুকটাই একটা লিফলেট হয়ে গেছে। ফেসবুকের কল্যাণে সারা দেশের জনগণ দেখতে পাচ্ছে যে 5ই আগস্টের পরবর্তীতে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, এই গোটা বাংলাদেশে জঙ্গিবাদ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ধর্ষণ, খুন, চাঁদাবাজি, রাহাজানি, নির্যাতন, ঘের দখল, বাড়ি দখল, পুকুর দখল থেকে শুরু করে শিল্প প্রতিষ্ঠান দখল থেকে শুরু করে এমন কিছু নাই। পত্রিকা তো অনেক বড় জিনিস, ওইটার কথা আমি নাই বললাম যে আমার জামালপুর সদরের একটি প্রত্যন্ত ইউনিয়নের একজন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সে 250টি ব্রয়লার মুরগি ছিল তার সম্বল। ওইটাই তার 250টি মুরগি ছিল। 5 তারিখ সন্ধ্যাবেলা তার ওই 250টি মুরগি নিয়ে যায় এবং ওইগুলা দিয়ে তারা রাতের বেলা পিকনিক করে। তো এই উদাহরণটা আমি দিলাম এই জন্য যে গণভবন থেকে ওই জামালপুরের একটি ইউনিয়ন পর্যন্ত আপনি যদি কেন্দ্র এবং তৃণমূল বিবেচনা করেন, ওই দিকে যেমন লুটপাট হয়েছে, এই একটি প্রান্তিক ইউনিয়নে একটি মানুষের 250 মুরগি, একটি ইউনিয়ন পর্যায়ের সে নেতা, তাও সভাপতি সাধারণ সম্পাদক না, ছোট্ট একটা নেতা না, তার এই 250 মুরগিও লুট হয়ে গেছে। তো এই 2 দিনে প্রত্যেক উপজেলা, প্রত্যেক জেলায়, প্রত্যেক মহানগরে এবং বিভাগীয় শহরে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ সহ ভাতৃপ্রতিম এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল 2 দিন হবে এবং 17 তারিখ তারা নাকি রায় ঘোষণা করবে। তো এই ক্যাঙ্গারু আদালত, এই ক্যাঙ্গারু কোর্ট নাকি তারা রায় ঘোষণা করবে। আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে, এই সরকারের দোসরদেরকে এবং সরকারের এই পরিকল্পনাকারীদেরকে জানিয়ে দিতে চাই, দেশরত্ন শেখ হাসিনাকে আপনারা বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী দেশে যেতে বাধ্য করেছেন। মেঘে মেঘে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, জনগণের দেয়াল কিন্তু পিঠে ঠেকে গেছে, আওয়ামী লীগের কর্মীদের দেওয়াল কিন্তু আরো আগেই পিঠে ঠেকে গেছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু সাধারণ জনগণের দেওয়াল পিঠে ঠেকে গেছে। সাধারণ জনগণ কিন্তু আজকে ট্রায়াল কেস হিসেবে আপনাদেরকে হলুদ কার্ড দেখিয়ে দিয়েছে। 17ই নভেম্বর বাংলাদেশে এমন কোন ঘটনার জন্ম আপনারা দিবেন না যার দায়িত্ব ইউনূস সহ এই তথাকথিত জামাত শিবির এবং এই জঙ্গি গোষ্ঠী আপনাদেরকে যেন নিতে না হয়। অলরেডি কিন্তু সেফ এক্সিট শুরু হয়েছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আলিয়া মাদ্রাসার খ্যাত একজন যে ভিসি ছিল তাকেও কিন্তু নিয়োগ দিয়ে দেওয়া হয়েছে দেশের বাইরে, এবং অনেকেই কিন্তু চলে যাচ্ছে, অনেকেই কিন্তু কোথায় যাবে টাকা পয়সাও কিন্তু সরিয়ে নিচ্ছে। তাই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে মহামান্য আদালত কিংবা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, মহামান্য আদালতের অন্যান্য ওই ক্যাঙ্গারু কোর্ট ছাড়া আদালতের যারা সম্মানিত বিচারপতি রয়েছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আগামী 17ই নভেম্বর এমন কোন সিদ্ধান্ত আপনারা নেবেন না যেই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ কিন্তু একটি গৃহযুদ্ধে চলে যাবে। এবং সেটার নমুনা কিন্তু গত 2-3 দিন যদিও আপনারা ষড়যন্ত্র করে করার চেষ্টা করেছেন, আওয়ামী লীগ কিন্তু এখনো শতভাগ জাগেনি। 17 তারিখে এমন কোন সিদ্ধান্ত নেবেন না যেন আওয়ামী লীগ শতভাগ জেগে যায় এবং সারা না চলে গেছে। আচ্ছা, ওকে, নেটওয়ার্ক চলে গেছে, তো নেটওয়ার্ক গেছে, অসুবিধা নাই। না মানে ডাক্তার নাজমুলের সামারিটা বলেন, আগে ডাক্তার বলেন। এত বড় একটা কর্মসূচি যে ঘোষণা করলা তোমরা, যে আসলে তোমরা কর্মসূচি ঘোষণা করো না, তোমরা বলছো যে যেটা ঘটছে 13 তারিখে সেটাই কন্টিনিউ করবে আজ থেকে, কারণ এই সরকারের উপরে তোমাদের কোনোই নাই। তো লোকজন ক্লান্ত হয়ে যাবে না এরকম একটা বড় কর্মসূচি করার পরে আগামী দিন? তারা এটা শেষ করার জন্য রাস্তায় নামবে। খারাপ বলবো, ঠিক আছে শেষ করে দিই, চল আমরাও যাবো, শেষ কর বাবা, শেষ কর। না না ডাক্তারকে আমি একটা জিনিস বলি, যে বিষয়টা হচ্ছে কি, কন্টিনিউশনটা তো মানে নানা জনের নানা কাজ করতেছে। দেখা গেল যে কোন জেলায় হয়তো একটু রেস্টে থাকবে, আরেক দিকে হবে, ওই জেলাতে হচ্ছে না তো অন্যদিকে হবে, মানে প্রত্যেকে কাজ করতেছে। ইটস নট যে আমরা দেখেন সবাই ভাবছিল যে ঢাকা অবরোধ বলতে পারছিল, ঢাকা লোকজন ভাবছিল যে সবাই মনে ঢাকা আসবে, ঢাকা মিছিল মিটিং করবে, ওরা মারধর করবে। কিন্তু আমি তো প্রথম থেকে বলতেছিলাম যে বাবা ঢাকাকে আমরা আলাদা করে দিব সারা বাংলাদেশ থেকে, তো ঢাকা দিকে কেউ যেতে পারবে না। তো ফলে কি হলো, সারা বাংলাদেশে কিন্তু লকডাউন হয়ে গেল। তো এইটা কন্টিনিউশন, মানে আমাদের প্রথম দিন থেকে আমি এটা বলতেছিলাম যে ঢাকাতে কেউ যাইতে পারে ব্যবস্থা করো। ফলে কিন্তু তারা কিন্তু কাউকে ধরতে পারে না, ছাগল কয়েকটা ধরছে রাস্তার টুকাই মুকাই। কিন্তু মানে ইউনূস কেন আজকে আপসেট বেশি, কারণ তাদের ধারণা ছিল আমাদের তো কয়েক হাজার লোক ধরবে, কিন্তু এই শুধু পায় নাই, কারণ আমরা তো একটু ডিফারেন্টলি খেলছি এবার। তো এই আগামী 3 দিন 4 দিন মানে আপনি যেটা বলছেন, সারা দেশে 34 জন নেতা কর্মী গ্রেফতার হয়েছে, সারা দেশে কিন্তু চিটাগাংয়ে 10-12 জন। তার মানে আগামী 3-4 দিন আমাদের কার্যক্রম যেভাবে আছে সেভাবে চলবে, কিন্তু স্পেসিফিক্যালি আমরা বলবো না যে ওখানে ওই দিন মিছিল হবে, ওইখানে এটা হবে। কাজ চলতেছে গোপনে, যে যার মতো কাজ করতেছে, এবং এটা মানে সিমুলটেনিয়াসলি চলবে একসাথে। কেউ তো মিছিল করবে, কেউ তো দেয়াল লিখন করবে, কেউ পোস্টার করবে, কেউ তো ওদের গ্রামীণ ভালোবাসা বিষয়টা দেখবে। হ্যাঁ, গ্রামীণ ব্যাংক থেকে 16 ঋণ নেবে, এটা গ্রামীণ ব্যাংক বাংলাদেশের একটি জাতীয় সম্পদ, আমাদের নিজেদের সম্পদ নিজেদের রক্ষা করতে হবে। আমরা ওইখানে বেশি বেশি করে ঋণ নেব, সমস্যা কি? যা আপনারা যেটা ভালো বোঝেন। কিন্তু তাহলে আমি এখন একটা প্রশ্ন করি, আপনাদের 13 তারিখের কর্মসূচি সফল হওয়ার একটা বড় কারণ চলে গিয়ে আওয়ামী লীগের যতগুলো ফ্র্যাকশন আছে অনলাইনে, আই এম সরি টু সে ফ্র্যাকশন আছে, প্রত্যেকটা ফ্র্যাকশন এক বাক্যে একভাবে কাজ করে গেছে। কেউ কারো পিছনে লাগে নাই, কেউ কাউকে না বলে নাই, সবাই শুধু 13 তারিখের দিকে চোখের মতো লক্ষ্যছে।
এখন সেই কোঅপারেশন, সেই কাজ কি আগামী 4 দিন আপনারা করতে পারবেন? অবশ্যই করতে পারবো। আমরা শেখ হাসিনার প্রশ্নে সবকিছু করতে পারবো, বাট অনলি শেখ হাসিনা। শেখ হাসিনার যেমন এই আন্দোলন কিন্তু সাকসেস হয়েছে, এই আন্দোলন কিন্তু সাকসেস হয়েছে আপার মুখ থেকে। আমরা যখন শুনছি, যখন আপা বলছে হ্যাঁ যে ঢাকায় লকডাউন করতে হবে, ঠিক আছে, আপা বলছে ঢাকায় লকডাউন করতে, মানুষ সারা বাংলাদেশ লকডাউন করে দিচ্ছে। এইটাই শেখ হাসিনা, এইটাই শেখ হাসিনা। আচ্ছা, তো আমি যত জানি কিছুক্ষণ আগে বাহাদুর নাসিম এই আপনাদের প্রোগ্রামের নতুন প্রোগ্রামের কন্টিনিউশনটা কি হবে কিছু একটা দিচ্ছে, সুশান্তর একটা পোস্ট কিছুক্ষণ আগে দেখলাম। তো তাইলে আমি কি মনে করতে পারি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের জয় সাহেব ওনারা অনলাইনে আবারও সবাইকে একসাথে করবেন? যেহেতু বাহাউদ্দিন নাজিম বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তিনি একটি প্রোগ্রাম ডিক্লেয়ার করেছেন। অবশ্যই উনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, এবং আমি বিশ্বাস করি মাননীয় নেত্রীর সাথেও উনি কথা বলে সমন্বয় করেই উনি এই প্রোগ্রাম দিয়েছেন। আর বেসিক্যালি এই আর ডাক্তার আইজুদ্দিন ভাই, আমি আপনাকে একটি কথা বলবো। আপনারা গ্রামীণ ব্যাংক নিয়ে কথা বলতেছিলেন। দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু কখনোই এই ধ্বংসযজ্ঞে বিশ্বাসী না। গ্রামীণ ব্যাংক বাংলাদেশের অর্থনীতিতে একটি ভূমিকা রেখেছিল, কিন্তু এই ব্যাংকটা যখন থেকে এই ডক্টর ইউনূস এমডি হয়ে গেছে তখন থেকে কিন্তু এই মানুষ ঋণের টাকা পরিশোধ করতে না পারে সুইসাইড করা শুরু করতেছে, কিংবা অনেকে ডিভোর্স হয়ে যাচ্ছে, কিংবা অনেকে ঘরবাড়ি ছাড়া হয়ে যাচ্ছে। আমাদের কারো প্রতিষ্ঠান ধ্বংস করার কোনো ইচ্ছা নাই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, যে জনগণ যেন তাদের সকল ধরনের স্বাভাবিক কার্যক্রম থেকে নিজেকে বিরত রেখে তাদেরকে বলে যে তোমাদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, তোমরা চলে যাও। আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু ওই বাসে আগুন দেওয়া না, কিংবা গাড়ি ঘোড়া বন্ধ রাখা না। আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য সেটাই, যে আওয়ামী লীগের লক্ষ্য উদ্দেশ্য একটাই, দেশ যে এখন জঙ্গিবাদের দখলে, বাংলাদেশে যে কোনো গণতন্ত্র নাই, বাংলাদেশে যে ল অ্যান্ড এনফোর্সমেন্ট ভেঙে পড়ছে, এইগুলাকে পুনর্গঠিত করার জন্য তাদেরকে না বলুন। আর না বলাটা কি, যে আপনারা কেউ কর্মে যাবেন না, আপনারা কেউ অফিসে যাবেন না, আপনারা কেউ আদালতে যাবেন না, যারা স্কুলের বাচ্চা রয়েছে তোমরা স্কুলে যাবে না, যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তোমরা শ্রেণী কক্ষ বর্জন করে তাদেরকে রেড কার্ড দেখাও। এটাই কিন্তু, এটা করার জন্য কিন্তু মারামারিও করতে হয় নাই, আগুনও দিতে হয় নাই, কিচ্ছু করতে হয় নাই। এটা জনগণই সিদ্ধান্ত নিয়েছে। আমি কিন্তু এই প্রোগ্রামের 2 দিন আগে একটা প্রোগ্রামে, আপনাদের প্রোগ্রামে বলতেছিলাম যে আসলে কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, তৃণমূল কিংবা সাধারণ জনগণই তাদের আন্দোলনের গতিরেখা সবকিছু ঠিক করে নেয়। এই আজকের এবং এই গত 2 দিনের আন্দোলনে কিন্তু এটাই হয়েছে। জনগণই কিন্তু তাদের আন্দোলনের গতিপথ, আন্দোলনের পদ্ধতি কিংবা আন্দোলনের সময় কতটুকু, এটা কিন্তু তারা নিজেরাই নির্ধারণ করেছে। 10 তারিখ থেকে শুরু হয়েছে, কিন্তু 10, 11, 12, 13 4 দিন চালা। ভাই কি বলবো ভাই, মানে আপনার একটা জিনিস খেয়াল করেছে, এইবার যে ঘোষণাটা হইলো প্রত্যেকে কিন্তু, আমি প্রথম থেকে এটাই বলতেছিলাম ভাই, যে যার মতো করে করো না, কোনো কিছু বোঝা দরকার নাই। নিজেরা 10 জন আছে, 20 জন আছে, তোমরা একটা কিছু ডিজাইন করো, ডু ইট। সবাই কিন্তু নিজেদের দায়িত্বটা কিন্তু নিজেরা পালন করে নিচ্ছে। এরা মানে কেউ পিছনে কিন্তু ঘুরছে না, নিজেরা ডিসিপ্লিনে নিচ্ছে যে আমরা এই কাজটা করবো, একটু করবো। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে ঢাকার মানুষ কিন্তু ঘর থেকে বের হয় নাই, এবং তারা বুঝতে মানে এই যে সাপোর্টটা নাজমুল যারা বলতেছিল যে পাবলিক যদি না আসে তাহলে কিন্তু কোনো কিছু সফল হয় না, শুধু নেতা কর্মী দেওয়া হয় না। এইবার কিন্তু আমাদের প্রথম এই মানে ইন্টারেস্টিংলি সারা বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কিন্তু আগে আসে, এবং তারা কিন্তু যাদের ঢাকাতে আসার কথা ছিল তারা কিন্তু 3 দিন ঢাকাতে আসে নাই। মানে দ্যাট ইজ ইন্টারেস্টিং। এই দিনে কিন্তু ঢাকা অটোমেটিক লকডাউন হয়ে গেছে সারা বাংলাদেশ থেকে। তো এখন আগামী 2-3 দিন আমরা ডিস্ট্রিক্ট মুভমেন্ট করবো, কন্টিনিউশন থাকবে, তারও কিছু না, ইনফ্লুয়েন্স সিটি মানে যে ব্যাপার লাগছে, এবং মানুষকে বুঝাও ইউনুসের টাইম শেষ। এবং ইউনুসকে আমরা 17 তারিখে আরেকটা কাজ দেখাবো, 13 তারিখে একটু হালকা দেখানো হয়েছে, আর বাকিটা আমরা 17 তারিখ দেখাবো, এবং এন্ড অফ দ্য ডেতে মানে ফাইনাল গেম হবে। তো এটা চলতে থাকবে এইভাবে, এটা থামাথামি নাই। ডাক্তাররা বলেন আপনাদের খেও না, খেও না আমি একটু আগে আমি একটা ভিডিও দেখতেছিলাম, মানে একটু আমাদের কি জানি ভাঙতেছে, আমি ওরা বলছি যে এটা কেন বলছিস, কেন আমি এখন এইগুলো টাইম নাই, 14 মাস হয়ে গেছে। ভালোবাসা বলছে, এই জন্য চিন্তা করেন, চেংদলা করে আলগায় নিয়ে যাচ্ছে রিক্সাওয়ালারে। তো আমি বলছি যে এই গল্প শেষ, এখন গল্প হলো প্রতিবাদের এবং জনগণকে সাথে নিয়ে ইউনুসকে মেসেজ দেওয়া যে বাবা তোমার টাইম শেষ। এবং এইটা কিন্তু আজকে একটা স্যাম্পল গেছে, আমি মনে হয় আজকে জাস্ট আমি ওই পুরান ডায়লগে দিই, আজকে রঙের হালকা স্যাম্পল দেখানো হয়েছে, রঙের ডিব্বা বাকি আছে, এবং এটা কিন্তু চলতে থাকবে। ডাকাতেরা বারবার বলতেছে নতুন প্রোগ্রাম কেন ভাই, নতুন প্রোগ্রাম না, এটা চলতেছে স্মুথলি চলতে থাকবে। এটা ফিনিশিং কোথায় খালি দেখেন। আপনারা আমাকে অনেক কিছু বিশ্বাস করতে পারতেছেন, তো আমি একটু, তো আমার সন্দেহ সবসময় থেকে যায়। আপনারা আমাকে বলতেছেন যে আপনাদের কর্মসূচি জনগণ যে স্বতঃস্ফূর্ততা দেখাইছে এখন, সেটা আগামীতেও দেখাবে, এবং আপনারা ইনফাইটিং করবেন না, অনলাইনে সবাই একসাথে একইভাবে কাজ করবেন। এগুলো নাই ইনফাইটিং। শুনেন ডাক্তার, মানে কি বলে, আজকে আমার একজন নীতি নির্ধারকের সাথে কথা হইতেছিল এই বিষয়ে, তো আমি বলছিলাম আর কি এই বিষয়টা একটু, আপনি যারা বললেন তখন বলছে যে দেখো 100 জনের মধ্যে 2-3 জন তারা আলোচনা আসার জন্য একটু উল্টা বলতেই পারে, এগুলো একটু ইগনোর করো, ধৈর্য ধরো, এগুলোকে দেখা দরকার নাই। যেমন আপনি জানেন, মানে 2-1টা জিনিস কিন্তু আসছিল অনলাইনে টুকটাক, নাজমুলের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, নাজমুল বলছে দাদা
আমাদের কাজে আমাদের মনোযোগ দিতে হবে, এগুলো ডাইনামিক চাই না, আপনি তো ব্লক করে রাখেন, এগুলো দেখছেন না কিছু। আমি নাজমুল কথা শুনছি, ফোকাস রাখেন, প্রোগ্রাম আমাদের করতে হবে, সবাইকে জানার প্রোগ্রাম করতে হবে, কে কি করলো না করলো এগুলোতে কিছু যায় আসে না, আমরা আমাদের কাজ করবো। কারণ আমরা যদি সবাই বলে বিদেশ থেকে আমরা কথা বলতে চাইলে আমরা তাহলে বসে থাকি, কিছু করি না, তাইলে লাভ হইব লাভ। আর যদি মানে আমরা কথা বলতে লস নাই, ঠিক না, মানে এগুলো থাকবে ডাক্তার, বাট আমরা আমাদের ফোকাসে থাকবো। আমরা ফোকাসে ছিলাম আগামী 3 দিন না, শুধু ইউনূস পতনের লাস্ট মুভমেন্ট পর্যন্ত আমরা ফোকাস থাকবো, এবং আমরা ডাইনামিক উল্টাপাল্টা কিছু দেখলে আমরা এগুলো শুনবো না, দেখবো না, দরকার ব্লক করে রেখে দেবো। এটা দেখার দরকার নাই, এদের রেসপন্ড করার দরকার নাই। যদিও এগুলো ধৈর্য রাখা ভেরি ডিফিকাল্ট, মানে আমাকে অনেকে ভাই তুমি সব থেকে কমেন্ট দাও কেন, এগুলো ইগনোর করতে পারো না, কিন্তু আপনি জানেন আমরা তো হিউম্যান বিং, চাইলেও অনেক কিছু সিদ্ধ করতে পারি না। যেমন আমি অমিবাইকে বলি যে অমিবাই রেসপন্ড করি না, অমিবাই আমার বলে কিন্তু অমিবাই রেসপন্ড করে, আমি রেসপন্ড করি, হিউম্যান বিং। আরেকটা জিনিস, আমাদের ডাক্তার সাহেব আজকে খুব উৎফুল্ল দেখলাম। আরিফ জেপ্তিক ভাই, আমাদের গণজাগরণ মঞ্চের সাবেক একজন আমার উস্তাদ অমির আমার পিয়াল ভাইয়ের খুবই পছন্দের মানুষ। আরিফ জেপ্তিক ভাই আন্দোলন সফল হয়েছে, এটা শুনি না ডাক্তার সাহেব পুলকিত হয়ে গেছে, বুঝছেন। ওই সব ডাক্তারের প্রেসক্রিপশন দেখে মনে করার কারণ নাই যে ওষুধ খুব ভালো হয়েছে। তবে একটা জিনিস বলি, স্বতঃস্ফূর্ততা যে দেখা যায়, আমাদের টেকনিক্যাল টিমের কাছে একটা ভিডিও আছে, 32 ইট সংগ্রহ করতে গেছিল ইতিহাসের কারণে একটা বাচ্চা, তাকে আবার তার মা থেকে মুসলেখা নিয়ে 6 ঘন্টা পর মুক্তি দেওয়া হয়েছে। বাট কি মুসলেখা আছে যে বাংলাদেশের ইতিহাসে শিখবে না আর 32 নম্বরে যাবে না, এটা কি আছে মুসলেখাতে? সেটা তো মুক্তিযুদ্ধের বই পড়বে না হয়তো। আমরা ভিডিওটা দেখি, কারণ এই ভিডিওতে রাজনৈতিক পরিবারের ছেলে, ছোট থেকে বঙ্গবন্ধুর আদর্শ, মানে বঙ্গবন্ধুকে খুব ভালোবাসি, বঙ্গবন্ধু সম্পর্কে জানি, বঙ্গবন্ধু সম্পর্কে জানার খুব ইচ্ছে, বঙ্গবন্ধু সম্পর্কে বই সংগ্রহ করা আর বিভিন্ন প্রত্নতত্ত্ব নিদর্শনগুলো আমার সংগ্রহ করার খুব শখ। সেই উদ্দেশ্যে আমি আজকে ধানমন্ডি 32 গিয়েছিলাম। ধানমন্ডি 32 সেই ঐতিহাসিক পুরাবাড়ির একটি ইট আমার কাছে সংরক্ষণ করে রাখার জন্য। কিন্তু সেখানে যাওয়ার পর মানে আমি ইট সংগ্রহ করার পর আমাকে সেখানে আটক করা হয়। আটক করার পরে ধানমন্ডি থানায় নিয়ে যাওয়া হয়, জিজ্ঞাসাবাদ করা হয়। মানে কি আর বলবো না, ওর ইয়াতে যদি এখন আমার ধরো স্বাধীনতা 71 নামে একটা বই আছে তোমার, আমি ইজিট কাদের সিদ্দিকী, আই থিংক কাদের সিদ্দিকীর বই, এটা 2 খণ্ড স্বাধীনতা 71 বই আছে। সেই বই যদি আমার ব্যাগে থাকে তাহলে কি আমাকে এখন জেলে যেতে হবে? সেটাই বাংলাদেশ সরকার বলতে চাচ্ছে, তথাকথিত বেআইনি বাংলাদেশ সরকার। হতে পারে যুদ্ধের 16 খণ্ডের ইতিহাস আছে, এটা তো সরকার বাংলা একাডেমি থেকে। তো পিয়াল ভাই কার বই যেন কেজি ধরে বিক্রি করতেছে, গত পরশু দিন দেখা জানা নাই মামা, চিন্তা করেন। হ্যাঁ, তাহলে ডাক্তার সাহেব যে প্রশ্ন করলেন যে আপনার কাছে যদি মুক্তিযুদ্ধের বই থাকে, সেটা যারই লেখা হোক, কাদের সিদ্দিকী হোক কিংবা আনিসুল হোক, মুক্তিযুদ্ধের বই হইলেই, ওই যে গত পরশু দিন এক হুজুর বয়ান করতেছে, ফুট করে আমি রিল দেখছি, বলতেছে যে 54 বছর পরে সুযোগ পাইছি প্রতিশোধ নেওয়ার, সব মুরব্বীরা এখন আমরা আছি। আমি বললাম বুঝলাম না, 54 বছর পরে কি কয়? আবার বারবার ঘুরে ঘুরে দেখলাম, পরে চিন্তা করলাম ও এটা তো 71 স্বাধীনতা যুদ্ধের কথা বলতেছে। হ্যাঁ, ওই তুফাইল ভাই একটা কথা বলতো সবসময়, আমি তো সব প্রোগ্রামে বলি, বিজয়ের আনন্দ ক্ষণস্থায়ী, পরাজয়ের গ্লানি দীর্ঘস্থায়ী। এত বছর পরে আইসা তুফাইল ভাইয়ের এই কথাটা কিন্তু সত্য হয়েছে যে 1971 বিজয়ের আমাদের আনন্দ ক্ষণস্থায়ী ছিল, ঠিক আছে, আর ওদের পরাজয়ের গ্লানি কিন্তু দীর্ঘস্থায়ী। এবং এখন ওই যে এই জন্যই হুজুররা ওয়াজে বলতেছে যে 54 বছর পরে সুযোগ পাইছি। ওরা মনে করছে যে ওরা ক্ষমতায় আইসা পড়ছে, শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, ওদের দেশ, ওরা ইলেকশনে ক্ষমতায় আসতেছে নিশ্চিত। তারেক রহমান লন্ডনে পয়সা কলা খাইতেছে, আর এই জঙ্গিগুলা বাংলাদেশে পয়সা খেজুর খাইতেছে। হ্যাঁ, দুই পার্টি, এক পার্টি খেজুর খাইতেছে, আরেক পার্টি কলা খাইতেছে, যে ক্ষমতায় এসে গেছে। না, এই মজার বিষয় কি ওই দিন ওই নাজমুল দাদা বলছে যে এই 55 মানে 55 বছর বয়স হয়েছে, এখনো তারা কিন্তু ওই আগের জ্বালাই জ্বলতেছে, মানে ওইটা এখনো বলে না রে বাবা। মানে তো সব মানে এরা তো ভাবছিল যে পুরো দেশটা তো আমরা পাকিস্তান বানাই ফেলছি, আর কোনো টেনশন নাই। কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু ওই একটু সময় লাগছে প্রথম দিকে একটু বুঝতে, যখন বুঝছে এখন তো সবাই কিন্তু জাফাই পড়ছে, এবং এটা কন্টিনিউ কিন্তু থাকবে বিষয়টা। ইটস নট লাইক যে মানে এটাই শেষ, এই আগামী 5 দিন আর অনেক কিছু বাংলাদেশে ঘটবে। আজকে দেখলাম রাজুডিয়ারের কথার কমেন্টের উত্তরটা আমি যে সবারই সবকিছু করে, এদের সাহস দেখেন না, আর্মি পুলিশ নিয়ে ঘুরে, ঠিক আছে, বুকে সাহস থাকলে তো একলা ঘুরতো, রিক্সা করে ঘুরতো নাই তো। অমি ভাই আপনি রিস্ক পাইলেন কই? কি বলে পিসিপি না কি এটা গাড়িটা ভুলে গেলাম, ওই যে আর্মির যে গাড়িটা, পার্সোনাল ক্যারিয়ার এপিসি তো এপিসি নিয়ে ঘুরে, বুঝেন আপনি রিস্ক, এদের জীবন থেকে রিস্ক ভাই ভুলে যান। মানে এই যে এনসিপির পোলাপান গুলা, এরা এই জীবনে রিস্কায় আর চলতে পারবে না, রিস্কা টাইম শেষ, রিস্কা মোটরসাইকেল এদের জীবন থেকে হারাই গেছে, এখন একদম ওই আর্মার ভেহিকেল। আর কালকে ওই যে একটা প্রতিবন্ধী বলতেছে যে আওয়ামী লীগের আন্দোলন থামানোর জন্য এই যথেষ্ট। ওই যে ওর নাম কি, আমার মতো গায়ের রং, মোটা কাটা কইরা, ওই যে জঙ্গি, ওই যে কুমিল্লা বাড়ি যেটা, হ্যাঁ, হামাদুল্লাহ আসনাদ, ও একলাই বলে যথেষ্ট কালকে বলতেছে। আর ওই মার্কেট থেকে হারাই গেছে, ওই যে মাহমুদুর রহমানের ঘেটু
জেঠু পুত্র একটা আছে না, ওই যে ব্যারিস্টার ফুয়াদ, ও মার্কেটে নাই। ও কইলো না যে কুরবানির গুস্ত দিবেন না, কারো কাছে মেয়ে বিয়ে দিবেন না, ছেলে বিয়ে করাবেন না। এই মালটা কই? এই মালটা 2 দিন ধরে মার্কেটে দেখতেছে। মার্কেটে নাই, মার্কেটে কিন্তু অনেকেই নাই। ওই যে বড় আবাদি ছিল, এক আবাদুল্লাহ যথেষ্ট। তো আমার এই অমি ভাই যেটা বলছে সুন্দর কথা, এদের জীবনে ওই রিস্কায় আর দেখবেন, ওই হুইল চেয়ারে দেখতে পারেন এদেরকে। মানে না, আমরা কারো অমঙ্গল কামনা না করি, এটা বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে কারে আপনার রিক্সায় দেখবে, হুইল চেয়ারে দেখবে, ঠেলা গাড়িতে দেখবে, হ্যাঁ এটা, কিংবা দেখবে। নেত্রী এত বছর আন্দোলন সংগ্রাম কইরা এই যুদ্ধাপরাধীদের বিচার করছে। 15 আগস্টে বঙ্গবন্ধু খুনিদের আংশিক বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ইনশাল্লাহ নেত্রী যদি আল্লাহ সুস্থ রাখে, আবারও নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এবং বাকি যে অসমাপ্ত বিচার, এই বিচারও ইনশাল্লাহ হবে। আবারও গণজাগরণ মঞ্চ বাংলাদেশে আরেকটা ইনশাল্লাহ হবে। হ্যাঁ, আবারও গণজাগরণ মঞ্চ হবে। কামলা দিতে যাইতে হবে, কামলা দিতে যাওয়ার সময় হয়ে গেছে। আপনারা আলাপ করেন, আপনাদের সফলতা দেখে ভালো লাগলো, কিন্তু আমি এখনো অ্যাপ্রিহেনসিভ আগামী 4 দিন কি হবে। তো আমি আপনাকে বলছিলাম যে টেনশন করেন না, খালি আরিফ জেপটিক ভাইয়ের আইডির দিকে খেয়াল রাখেন, তাইলেই বুঝবেন আগামী 4 দিন কি হচ্ছে। হ্যাঁ, বাঘ আসছে। আমি ডাক্তারকে একটা জিনিস বলি, আমি ডাক্তারকে বলছিলাম যে 13 তারিখে সন্ধ্যায় আবার কথা হবে। আমরা কথা বললাম, কিন্তু আবারও বলি ডাক্তারকে 17 তারিখে আবার আমরা এইভাবে কিন্তু 17 তারিখে না, আমরা 14 তারিখেও কথা বলবো, 15 তারিখেও বলবো, 16 তারিখেও বলবো, 17 তারিখেও বলবো। আমরা বুলেটিন প্রচার করবো এই টিম থেকে, প্রতি 2 ঘন্টা 3 ঘন্টা পর আপডেট দিব যে কি হচ্ছে। কারণ অনেক গুজব ছড়ে না। এই যে এবার তো দেখছেন যে এই যে ওরাই আগুন দিয়ে বলতেছে আওয়ামী লীগ আগুন দিতেছে। আরে ভাই, হাজার কি মিলিশিয়া বাহিনী না কি বাহিনী নামাইছে, আর্মি নামাইছে, বিরিয়ার নামাইছে, পুলিশ নামাইছে, এর মধ্যে আওয়ামী লীগ ঢুকে কেমনে আগুনটা দিব? হ্যাঁ, আর যে ভাই যে ড্রেস পরে আর যে টুপি মাথার দেয়, এগুলা দেখে তো আমারই ভয় লাগে। এর মধ্যে এই কর্মীরা কিভাবে যায় আগুন মাগুন দিবে? এগুলো তো ওরা গুজব চালায়, ওরা নিজেরা এগুলা করে। আবার আরেক জঙ্গিরে দেখলাম হাতা কাটা সেন্টু গেঞ্জি পইরা বলতেছে, হ্যাঁ, যে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, ওই যে চোখ কেমন জানি খালি গায়ে সাক্ষাৎকার দিতেছে। আমি ঠিক আছে, ওকে যান ডাক্তার, আমরা শেষ করবো, আপনি যান, অসুবিধা নেই। আমরা শুভকামনা থাকলো। আমরা একটু কান আছি। এই কি বলে এই কোনটা জানি, ওই দিন যেটা বলতে চাইছিলাম যে এই ছেলেটা কিন্তু ওরা কিন্তু মুসলেকা দিছে। আমার মুসলেকাটা কি দিছে এটা একটু খুঁজে তুই বুঝতে না ভাই? ক্লিয়ার? তো ওই আমরা আমার ওই অমি ভাই আপনি বলছিলেন না যে আমরা স্ট্যান্ড বাই থাকবো, কোন সময় ওই গুজব দেখলে আসলে আমাদের বুলেটিনে চলে আসতে হবে, নাজমুল যেটা বলছে আর কি, আমরা এটা কন্টিনিউ করতে হবে। ওকে, এটার দায়িত্বটা টেক টাইমে নিতে হবে। কারণ বেসিক্যালি যেটা হচ্ছে, আমার প্রোফাইলটা খুব বিজি হয়ে গেছে, প্রচুর আমি খাইছি, মনে করেন। আমি কিছু দরকার প্রোফাইল করে দেবো, আরেকটা খুলুন, সমস্যা নাই তো। আমার তো আইডি রেগুলার যাইতেছে, আমি ভাই অনেক যুক্ত করে টিকা আছি। আজকে আমি একটা স্ট্যাটাস দিছি যে বাংলাদেশের 70% মানুষ মনে করে যে 70% মানুষ দেশরত্ন শেখ হাসিনার উপর ভরসা করে। হ্যাঁ, আজকে প্রমাণিত। ধন্যবাদ বাংলাদেশ। বট বাহিনী আমার উপরে ঝাঁপায় পড়ছিল, ঠিক আছে, ঝাঁপায় পড়ছিল। আপনার 86,900 লোক এটাকে বিভিন্ন রিয়াকশন দিছে। এর মধ্যে বট বাহিনী মানে বাইরে ওঠে নাই, বট বাহিনী 35,000 তারা রিয়াক্ট মারছে। বট বাহিনীর রিয়াকশন দেখে এই সব ভাইঙ্গা চুরা মনে করেন লাইক মারছে, শেয়ার দিছে, এই প্রায় অনেক 9,300 জনের কমেন্টস। এইখানে মজাটা দেখো নাজমুল, আমি কিন্তু ইচ্ছা করে মজা করে পোস্ট দিই, তাতে কি ওরা এসে হারা দিতে পারে না, কারণ তো মজারই পোস্ট। ওইটাও একটা প্রচারণা যে আমার লেখাটা তো দেখলো, কিংবা ওরা রিয়াক্ট দিল, এই জন্য রিয়াক্টকে আমি ওয়েলকাম জানাই। আমার লেখা পরে রিয়াক্ট দিতেই পারো, যে কোনো রিয়াক্ট ইজ গুড, বিকজ এই যতটা রিয়াক্ট হবে, যে রিয়াক্ট দিছে তার আশেপাশে সবাই দেখবে সে রিয়াক্ট দিছে। আর আমাদের কাজই তো বাবা কথা প্রচার করা, পাবলিক মার্কেটিং করা। তোমরা বাবা আমাদের কাছে তোমরা বলে দিলে, আমাকে অনেকে বলে এই দাদা আপনার গালি আসতে, সেগুলো ব্লক করে, আমাকে ভাই গালি দিতে দাও। তো এই গালি দিলে তার লোকজন দেখবে সে গালি দিছে, আমার লাভ, কোনো অসুবিধা নাই। এইগুলো গালি দেওয়া এইগুলো টেনশন তো আমরা করি না কোনো সময়। না, আমি তো ফোন দেওয়া কমেন্টে যাই না একবারও। আমি যাই আমি এবার কমেন্ট গুলো একটু পড়ার চেষ্টা, অনেক গালিগালাজ করে, ঠিক আছে। আমি বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলাম, আমি নেতৃত্ব দিছি, আমার গালিগালাজ করবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আবার কিন্তু গালির পার্সেন্টেজটা কত আর ভালোবাসার পার্সেন্টেজটা কত, এটা দিয়ে আল্লাহ আমাদের সাথে আমার একটু যেতে হবে, ঠিক আছে। আমি শেষ করবো, দেখেন একটু রেজা ঢুকছে আমাদের সাথে, ওই বরগুনা রেজাকে ডাকলাম, কারণ হচ্ছে এই বরগুনার মানে কি বলে একটা বিষয় খুব আলোচিত হয়েছে। সব এই কি অবস্থা বরগুনার, রেজা বলো তো একটু শুনি তোমার কাছ থেকে। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন দাদা? ভালো আছেন আপনি? আমরা ভালো আছি। নাজমুল ভাই আছেন? নাজমুল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি, কি খবর? জি ভাইয়া, কেমন আছেন আপনি? জুলাই স্মৃতিস্তম্ভ এটা একটু শুনি ওর কাছে। দাদা, এখানে বরগুনা হচ্ছে আওয়ামী লীগের একটা উর্বর ভূমি। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বরগুনাতে কখনোই বিএনপি জামাত কিন্তু ক্ষমতায় আসে না। এখানে সবসময় আওয়ামী লীগ ক্ষমতায় আসছে।
এবং এটাকে দ্বিতীয় গোপালগঞ্জ হিসেবে সারা বাংলাদেশের মানুষ জানে। এবং আপনারা জানেন অবশ্যই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা উনি কিন্তু বরগুনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তো সেহেতু বরগুনার মতন জায়গায় ওটা একটি পবিত্র জায়গা, ওটা একটি পবিত্র মাটি। ওই মাটিতে কোনো ধরনের এই যে সন্ত্রাসী, এই যে জুলাই, এই ধরনের কোনো স্তম্ভ তো বরগুনাতে থাকতে পারে না। এটা ছাত্রলীগের নেতাকর্মীরা এটা কাউকে পুড়িয়ে দিয়েছে এবং এটা বরগুনাতে থাকবে না, ইনশাল্লাহ বাকিটুকুও থাকবে না। না না, থ্যাংক ইউ। না আমি তোমাকে দাওয়াত দেওয়া মানে একটু বললাম একটু আসো, কারণ হচ্ছে মানে জাস্ট থ্যাংক ইউ জানানো, ধন্যবাদ জানানো, মানে এটা পাবলিকলি লাইভই আমরা এই থ্যাংক ইউটা জানাতে চাই। এই জন্যই যে ভাবলাম যে তুমি আসো কিনা এই জন্য করলাম। সো কিপ কন্টিনিউ, বাকি আরো 4-5 দিন আছে অসমাপ্ত কাজ। আমি আজকে বলতেছি যে 13 তারিখে অসমাপ্ত কাজ আছে, অনেকে করতে পারে না অনেক কিছু। তো আমি মনে করি যে এই বাকি 4-5 দিনে অসমাপ্ত কাজগুলা সমাপ্ত করো আর কি সবাই। দাদা ধন্যবাদ। এখানে নাজমুল ভাই আছে, অমিতাই আছে, তাদের সাথে আমাকে এখানে আপনি কথা বলাই দেওয়ায় এবং এই গ্রুপ এই আপনাদের এই টিমে আমাকে নিয়ে আসায় আপনাকে সহ এখানে যারা উপস্থিত আছে, বিশেষ করে আমাদের নেতা বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ভাই আছে, সবাইকে ধন্যবাদ দাদা। বরগুনা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে বরগুনা জেলা ছাত্রলীগ যে কোনো কার্যক্রম করার জন্য সবসময় প্রস্তুত আছে। আপনি জানেন দাদা 5 তারিখের পর থেকে কিন্তু বরগুনা জেলা ছাত্রলীগ অ্যাক্টিভ, এবং 7 আগস্ট থেকে আমি ব্যক্তিগতভাবে অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাক্টিভ ভাবে ভূমিকা কাজ করতেছি। সেখানে কিন্তু দাদা আপনার সাথে আমার 7 তারিখের পর থেকেই দেখা হয়েছে, কথা হয়েছে দাদা। এরপরে 10 তারিখ বরগুনাতে আমরা মিছিল করছি, ছাত্রলীগের নেতৃবৃন্দ আমার নেতৃত্বে। এরপরে আমি সশরীরে উপস্থিত থেকে বরগুনা সদরে লিফলেট বিতরণ করেছি, ঢাকায় মিছিল করেছি, বরগুনাতে প্রোগ্রাম করেছি, সকল প্রোগ্রাম তোমরা এই মানে বরগুনা তোমাকে আনার মূল উদ্দেশ্য এটাই যে সারা বাংলাদেশে যারা ছাত্রলীগ আছে তারা দেখুক কাজ করলে রিকগনিশন হয়। হ্যাঁ, মানে কেউ কিছু করলে এটা ফল কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, তো সবাইকে আমি বলবো যে সবাই নিজেদের কাজটুকু করুন। আমরা এখানে আসছি সাপোর্ট দেওয়ার জন্য যতটুকু পারি আমরা, এবং আমরা চেষ্টা করবো কেউ ভালো কাজ করলে আমরা এটা সারা বাংলাদেশের মানুষের কাছে তুলে দেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর এভরিথিং। আগামী 4-5 দিনে আরো কিছু ভালো কিছু দেখবো। নেক্সট যখন আমরা বলবো, আমরা প্রতিদিন চেষ্টা করবো যারা ভালো কিছু করে তাদেরকে আমাদের সাথে নিয়ে আসা, আইসা আমাদের সাথে আলোচনা করার সুযোগ দেওয়া। তো নাজমুল, আমরা একটু শেষ করি মনে হয়, আজকে তুমি কিছু বলবার থাকে? না, ঠিক আছে। আগামী 14-15 যে বিক্ষোভ মিছিল সারা বাংলাদেশের সকল উপজেলা, জেলা, মহানগর, বিভাগীয় পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। এবং আগামী 16-17 তারিখে যে বাংলাদেশে শাটডাউন কর্মসূচি ঘোষণা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক, বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষণা করলেও এটি বাংলাদেশের জনগণের কর্মসূচিতে ইতোমধ্যে পরিণত হয়েছে। এবং আগামী এই 3-4 দিন যে কর্মসূচিগুলো রয়েছে, এই প্রোগ্রামগুলোতেও দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ থাকবে। এবং আবারও এই আজকের প্রোগ্রামের আগে উদাত্ত আহ্বান জানিয়েছিলাম যে বাংলাদেশের গণতন্ত্রকে শৃঙ্খলিত মুক্ত করতে হলে বাংলাদেশের জাতীয় পতাকাকে, বাংলাদেশের মানচিত্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতকে সমুন্নত রাখতে হলে এই রাস্তায় বের হয়ে আসুন এবং এই জঙ্গি, এই সুদারু, এই ইউনুসকে এই ক্ষমতা থেকে নামাতে হবে। এবং একটি অংশগ্রহণমূলক ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠা পাবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, দেশরত্ন শেখ হাসিনা দীর্ঘজীবী হন। সুশান্ত বলছে, আমি আবার স্পেসিফিক্যালি বলি, সারা বাংলাদেশে যেসব নেতা কর্মী অভাবনীয় কিছু করবে, আজকে যেমন বরগুনা করে দেখাইছে, আমরা তাদের আমাদের আটে নিয়ে আসবো এবং লাইভে সরাসরি যুক্ত করবো। এবং আমি একটু শেষ করে নাচবো কি বলে রেজা, তোমার যারা বন্ধু বান্ধব আছে, তুমি আমি জানি তোমরা সারা বাংলাদেশের ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারিদের একটা গ্রুপ মেইনটেইন করো এবং লং টাইম তোমরা এটা মেইনটেইন করতেছো এবং তোমরা খুব ওয়েল কানেক্টেড উইথ এভরিওয়ান। সবাইকে বলবা, আমি বলছি, আমরা বলছি যে যারা যে জেলাতে ভালো কাজ করবে তাদেরকে আমরা লাইভে নিয়ে আসবো, তাদেরকে রিকগনিশন মানে আমাদের তরফ থেকে থ্যাংক ইউ জানাবো সবাইকে। এটা আমাদের দায়িত্ব সবাইকে থ্যাংক ইউ জানানো, যারা ভালো কাজ করবে এটা সবাইকে জানাই দিবা যে দাদা বলছে যে ভালো কাজ করবা তাদেরকে দাদা রাখবে।